আমাদের নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দল যারা আবেদন করে তাদের একটা ইন্টারভিউ নিতে পারে। আমরা শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। যেটা নিজে বলা অনেক সময় অসুবিধা হয়, তখন আমরা জনগণের ভাষায় বলি বা জনগণের কথা বলে বলি। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হবে ততই কিন্তু জনগণের মধ্যে রাজনৈতিক যে চেতনা, যে চিন্তা বা এটাকে বিবেচনা করার বা একটার সাথে আরেকটা তুলনা করার সুযোগ সৃষ্টি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজকে আমরা কথা বলবো আগামী নির্বাচন এবং তৃণমূলের প্রস্তুতি নিয়ে, এছাড়া কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের দুজন পরিচিত ব্যক্তিত্ব, পরিচয় করে দিচ্ছি। রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, স্বাগত জানাচ্ছি। এবং ডান পাশে রয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ, বিএনপি নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিন্স ভাই, আসলে আগামী নির্বাচন এবং তৃণমূলের প্রস্তুতি, আমি যতটুকু জানি যে ঢাকায় আপনাকে খুব বেশি পাচ্ছি না আমরা, তৃণমূলের প্রস্তুতি নিয়েই হয়তো ব্যস্ত আছেন প্রতিদিন। হ্যাঁ, আমরা আসলে সেই তৃণমূলের, আমি আগেও গেছি, নতুন না এটা। হ্যাঁ, আগেও গেছেন অবশ্যই। আগামী নির্বাচনের নিয়ে আমরা একটু প্রথমেই শুরু করতে চাই। নির্বাচন প্রসঙ্গে আসলেই তো তৃণমূলের, তার আগেই নির্বাচন করাকে কেন্দ্র করেই কিনা এই যে অনেকগুলো দল, নতুন দল, এখান থেকে একটু শুরু করি। অনেকগুলো দলই আবেদন করেছে তাদের নিবন্ধন পাওয়ার জন্য। সর্বশেষ নিবন্ধনের সময়সূচিও বাড়ানো হয়েছে। 65 দল আবেদন করেছে, তার মধ্যে 46 দল আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে। আপনি নিবন্ধনের বিষয়বস্তু জানেন, মঞ্জু ভাইরাও কয়েকদিন আগে নিবন্ধন পেয়েছে। একটু শুনতে চাই, হঠাৎ করে এত রাজনৈতিক দল গঠনের, কয়েকদিন আগে দেখলাম যে অনেক মামলায় বা মানে অপরাধে দণ্ডিত হয়েছিল, তারাও দল করেছে। একটু কিভাবে দেখছেন এতগুলো দল আসাকে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব জনাব মঞ্জু ভাই, তাকে আজকে অনেকদিন পরে আমার মানে একসাথে দেখা হলো, এই জন্য আমি খুব গৌরবান্বিত মনে করছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নটা এরকম, উত্তরটা একটু দিতে চাই এভাবে যে আমরা শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে সকলের অধিকার আছে যার যার রাজনীতি করার বা রাজনৈতিক মতাদর্শ উত্থাপন করে সংঘবদ্ধভাবে একটি দল গঠন করবে, এটা সকলেরই সেই অধিকারটা আছে। কিন্তু আমরা যদি সেই অধিকার চর্চার নামে আমরা যদি অপচর্চা করি, তাহলে রাজনৈতিক দল হিসাবে তারা কতটুকু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে আমরা জানি না। হয়তো একটা সময় মানে কি বলা যায়, এটাকে হারিয়ে যাবে হয়তো, এরকম। এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তা অন্য একটা রাজনৈতিক দল সম্পর্কে বলা। আবার অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেমন ধরেন সম্প্রতি এই যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি অংশ, তারা আপনার একটি রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি। তো তারা চেষ্টা করছে রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার। আমাদের মঞ্জু ভাই, উনি অত্যন্ত রাজপথের একজন পরিচিত মুখ, এবং উনি আগে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। সেখানে মতাদর্শগতভাবে তার দ্বন্দ্ব বা একমত না হওয়ার কারণে সেখান থেকে বেরিয়ে এসে একটি স্ট্রাগলের মধ্য দিয়ে তিনি কিন্তু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তিনি না, তিনি সহ আরও অনেকে মিলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন। ওনারা যেমন ধরেন হয়তো টিকে গেছেন। তো এরকম রাজনৈতিক দল যারা করতে চান, তাদের মধ্যে যদি পলিটিক্যাল ম্যাচুরিটি থাকে, মতাদর্শ থাকে, এবং সব মিলিয়ে যদি একটা ঐকান্তিক প্রচেষ্টা থাকে, একটা দীর্ঘ প্রচেষ্টা থাকে, হয়তো সেই দলগুলোর সাথে রাজপথে বা মাঠে ময়দানে আমাদের সাথে দেখা হবে। কিন্তু যারা আপনার যে হুজুকে কিছু দল হয়, সরি টু সে, এরা আসলে কালের গহ্বরে কিন্তু একসময় হারিয়ে যায়। তো আমরা আশা করব যারা রাজনৈতিক দল করছেন, এই যে 46টি দল বলছেন বা অন্যরা, তারা রাজনীতির ময়দানে থাকবেন, রাজনৈতিক আদর্শ নিয়ে
জনগণের মধ্যে কাজ করবেন। 65টি আবেদন এখনো 65টি আবেদন করেছে, থাকবেন রাজনীতির ময়দানে, হয়তো তাদের সাথে আমাদের দেখা হবে। আর এই যে এই 65টি দল আবেদন করলো, এই অনুমোদনের জন্য, অনুমোদন বা রেজিস্ট্রেশনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। জি জি নিশ্চয়ই, এটা মঞ্জু ভাই আমার থেকে ভালো বলতে পারবেন, তার ওই ধাপটা ওনারা পার করে এসেছেন। 1/3 জেলায় এবং 100 উপজেলায় তাদের কার্যালয় থাকতে হবে। এটি তো আমি দেখলাম কার্যালয় এবং কমিটি থাকতো। আমি 2 দিন আগে একটি টেলিভিশনের একটি অনুসন্ধানী রিপোর্ট দেখছিলাম, একটি রাজনৈতিক দল আবেদন করেছে, তো যেখানে একটি জেলা অফিস, এমনকি ঢাকা মহানগরী একটা অফিস, সেখানে দেখা গেল একটা লোহা লক্করের দোকানের ঠিকানা দিয়েছে, কিন্তু ওই যারা ওই দোকানের মালিক কিংবা কর্মচারী তারা কেউ জানে না যে এই যে একটা রাজনৈতিক দলের অফিসের ঠিকানা ব্যবহার করা হয়েছে। তো এই যে এই ধরনের যে কাজগুলো, এগুলো আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের সম্পর্কে জনগণের একটা বিরূপ ধারণা হয়, হাসি ঠাট্টার পাত্রে তারা কিন্তু পরিণত হয়। তা আমরা নিশ্চয়ই চাবো না যে তারা এখানে মানে এইরকম হাসি ঠাট্টার পাত্রে পরিণত হোক। সেই জন্য বলছি যে আমরা শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। আমরা এনসিপি যখন গঠন হয়েছে তাদেরকেও আমরা স্বাগত জানিয়েছি, এবি পার্টি যখন গঠন হয়েছে তাদেরকেও আমরা স্বাগত জানিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা স্বাগত জানাই। এবং আমরা মনে করি যত এরকম রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হবে, ততই কিন্তু জনগণের মধ্যে রাজনৈতিক যে চেতনা, যে চিন্তা বা এটাকে বিবেচনা করার বা একটার সাথে আরেকটা তুলনা করার সুযোগ সৃষ্টি হবে। ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু আসি। যদিও বলেছে যে শত ফুল ফোটায় বিশ্বাসী, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই শত ফুল ফুটবে তো? ফুল হয়ে ফুটবো, দেশটাকে গড়বো, একটা স্লোগান রয়েছে, এখন গানের কলি রয়েছে, সেই ফুল হয়ে কি আপনি মনে করেন যে এতগুলো পার্টি ফোটার মতো অবস্থায় আছে? আর এই সময় কেন এতগুলো পার্টি একদম আবেদন করলো, একটু যদি বলেন। ধন্যবাদ সৈকত। আমাদের প্রিন্স ভাই, তো আমি প্রিন্স ভাইকে বলে যে অজাত শত্রু, মানে আমি কখনো ওনার কোনো শত্রু দেখি নাই আমি কখনো প্রিন্স ভাইয়ের। ধন্যবাদ প্রিন্স ভাই এবং দর্শক মণ্ডলীকে। দেখেন, যে কোনো জিনিসের নানা ডাইমেনশনে দেখতে হয়। আপনি এতগুলো দল আসছে, দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে, সবার মধ্যে রাজনীতি করার আগ্রহ তৈরি হচ্ছে, এটাকে আপনি পজিটিভলি দেখছেন না কেন? আমি তো পজিটিভলি দেখতে চাই যে দল করার জন্য আমাদের দেশে তো ধরেন তরুণরা রাজনীতি বিমুখ ছিল। মঞ্জু ভাই, আমি একটু থামাই, আমি দুঃখিত। গত আওয়ামী লীগের সময়ে কিন্তু, আমি নাম বলবো না, কেউ কেউ ইলেকশন করেছে, অনেকে মনে করেছে যে তারা যদি সংসদে যায় তাহলে সংসদের অবস্থাটা কি হবে, এরকমও কিন্তু, আমি নাম মেনশন করলাম না, ট্রোল হবে। ব্যাপার হচ্ছে সবাই রাজনীতি দল করতে যদি আপনারা বলেন তাহলে কেমন হবে? হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্র আর গণতন্ত্রের বাকস্বাধীনতার যে জায়গা, সেই জায়গা থেকে তো এটাকে আমি তো আপনাকে বলেছি নানা ডাইমেনশনে দেখতে হবে। একটা ডাইমেনশনে আমরা দেখতে পাচ্ছি যে, আমি নিজেও অনেক সময় অবাক হই। আজকে আমি অফিসে দেখলাম একজন এসে বলছে, আমি একটা পার্টি করতে চেয়েছিলাম, তো অনেকদিন চেষ্টা করছি, তো এখন আপনাদের পার্টিতে জয়েন করতে চাই। তো আমি তার প্রোফাইল জিজ্ঞেস করলাম, তো আমি অবাক হয়ে যাই যে আমরা যারা ধরেন ছাত্র রাজনীতি থেকে করে করে একটা রাজনীতির জায়গা দেখেছি। রাজনীতি হচ্ছে, আমি মনে করি সবচেয়ে, আমি তো রাজনীতির ছাত্র, কিছুদিন আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি। রাজনীতির চাইতে জটিল সমীকরণ, এবং আমরা পরিবার বলি না, পলিটিক্যাল পার্টি তো একটা পরিবার, সবচেয়ে জটিল পরিবার হচ্ছে রাজনৈতিক দল। আপনি দেখেন, রাজনীতি এমন একটা জায়গা যেখানে মা এক দল করে, বাবা আরেক দল করে, ছেলে এক দল করে, বাবা আরেক দল করে। কারণ রাজনীতির জায়গায় আপনি এখানে কাউকে কেউ ছাড় দেয় না। একই ফ্যামিলিতে 3 জন 3 মার্কায় ভোট দেয়, সঠিক 3 জনই এসে হয়তো আবার একই সাথে ডাইনিং টেবিলে খেতে বসে। তো সেই জায়গা থেকে আমরা যেটা বলি, আমি একটা ডাইমেনশনে দেখি যে সবার মধ্যে যে রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছে, যে জেনারেশন বলতো আই হেট পলিটিক্স, তারা এখন রাজনৈতিক বিষয়ে তারা দাবি দেওয়া, কথা, স্বপ্ন দেখছে, এটাকে আমি পজিটিভলি দেখি। নেগেটিভ যে জায়গাটা আপনি যেটা বলছেন, যে সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি করতে হলে তো কিছু এলিমেন্টস লাগে। একটা দল কিভাবে গড়ে ওঠে, আমরা একটা পরিবার কিভাবে গড়ে ওঠে আমরা পড়েছি না? একটা পরিবার গড়ে ওঠার জন্য কিছু এলিমেন্টস লাগে, জি। একটা বিজনেস গড়ে ওঠার জন্য কিছু এলিমেন্টস লাগে। পলিটিক্যাল পার্টি গড়ে ওঠার জন্য প্রথমত হচ্ছে একটা মিশন স্টেটমেন্ট লাগবে, যে আপনি আসলে কি করতে চান, কি আপনার লক্ষ্য, কি কর্মসূচি। এই যে একটা মানে ধরেন প্রেসিডেন্ট জিয়ার আদর্শ, তার একটা সাকসেসফুল একটা
ফিলোসফি আকারে সেটাকে কনভার্ট করেছেন উনি বাংলাদেশে, যে উনি একটা মধ্যপন্থী রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন। এটা তো একদিনে হয় নাই। তো সেজন্য মিশন স্টেটমেন্ট ছাড়াই অনেকে দল তৈরি করে ফেলেন। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে লিডারশিপ, তারপরে থাকে একটা ফিনান্সিয়াল সোর্স, কোত্থেকে চলবে দল। দল যত বড় হতে থাকে তত খরচ বাড়তে থাকে। আমরা অনেক সময় মনে করি যে লোক যত বাড়বে আপনার আয়ও তৈরি হয়, লোকেরা যদি ফান্ড টান্ড দেয় সেটা। দ্বিতীয় হচ্ছে তৈরি হয়। তৃতীয় হচ্ছে আপনার নেটওয়ার্কিং, আপনি সারা দেশে দল বিস্তৃত করতে হবে, সিভিল সোসাইটি, মিডিয়া, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ছাত্র, শ্রমিক, এই যে আলাদা 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 উইং আছে এগুলোর দিকে করতে হয়। তারপর হচ্ছে আপনাকে পলিটিক্যাল পার্টিকে একটা পপুলার প্রোগ্রাম থ্রো করতে হয়। জি, আজকেই রাষ্ট্রের একটা সংকট, আজকে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। যেমন কালকে একটা নারী নীতি ঘোষণা করা হয়েছে, আপনাকে আজকে এটার সম্পর্কে কথা বলতে হবে, আপনার সেই যোগ্যতা থাকতে হবে। তো এই জিনিসগুলো, তারপর হচ্ছে এই কথার মধ্যে দিয়ে আপনার একটা ফলোয়ারশিপ তৈরি করতে হবে। এইভাবে একটা রাজনৈতিক দল বিকশিত হয়। তো এই জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে আমি মনে করি আমাদের নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দল যারা আবেদন করে তাদের একটা ইন্টারভিউ নিতে পারে, যে আপনারা যে দল করতে আসছেন, দল করার জন্য চিন্তা করেছেন, আপনারা কি করতে চান। এবং এই ইন্টারভিউটা হতে পারে লাইভ, হতে পারে এটা একটা ব্রডকাস্টিং হতে পারে, যে মানুষ এটাতে এঙ্গেজ হবে যে ওনারা আসলে দল করতে পারবেন কিনা বা দল করার ওনার সেই চিন্তাটা আছে কিনা। তো আমি মোদ্দা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক দলের বিকাশ, যেটা প্রিন্স ভাই বলেছেন যে আমরা দেখেছি যে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর পরে নতুন রাজনৈতিক দলগুলোর বিকাশ হয়নি কেন। আমার সাথে প্রফেসর ইউনূসের একবার দেখা হয়েছিল 2016 বা 17 সালে। তো ওটা খুব এক্সক্লুসিভ, ওনার সাথে আমার একটা মিটিং ছিল। ওনাকে আমি বলেছিলাম যে স্যার আপনি কেন পলিটিক্যাল পার্টি করতে পারেন নাই। তো উনি তো খুব মজার মানুষ, মজা করে কথা বলে। উনি আমাকে বললেন যে তোমার কি ধারণা। তাই বললাম যে আপনি সাহস দিলে বলতে পারেন। বলতে না বলো। উনি খুব মানুষকে এনকারেজ করেন কথায়। তখন আমি বললাম যে স্যার 5টা কারণে বাংলাদেশের দলগুলো সাস্টেইন করতে পারে না, যেগুলো নতুন নতুন দল হয়েছে। জি, আমি তো প্রথমেই বলেছি আপনার একটা স্টেটমেন্ট লাগবে বা একটা মিশন স্টেটমেন্ট লাগবে যেটা পৃথক। আমি যদি বিএনপির মিশন স্টেটমেন্ট দিয়ে মার্কেটিং করি, মানুষ বলবে এই স্টেটমেন্টে তো একটা দল আছে, আপনি আবার কেন করতে চান। যেমন দেখবেন আমাদের দেশে কমিউনিস্ট মতাদর্শের প্রায় 60-70টা দল আছে, আবার ইসলামী রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় এরকম আপনার একই রকম 60-65টা দল আছে। জি, তো একটা কথা হচ্ছে যে আমি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, হোয়াই নট, এটা না করে আপনারটা কেন করব। একই কথাই তো, একই জিনিসই তো প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তাহলে আমাকে এটা মানে স্টাবলিশ করতে হবে যে আমার মিশন স্টেটমেন্টটা কেন বিএনপি থেকে আলাদা, কেন অন্য দল থেকে আলাদা, কেন এটা সাস্টেইন করবে, নাম্বার 1। তো 2 নাম্বার হচ্ছে যে আপনি এই যে নতুন স্টেটমেন্টটা করতে চাচ্ছেন এটা মানুষের কাছে তুলে ধরার জন্য আপনার সে ক্যাপাসিটি লাগবে, আপনাকে সেই ধরনের স্পোকসম্যান বোঝানোর ক্ষমতা থাকতে হবে। জি, আর যেটা আমি আবারও বলছি যে আপনার একটা বৈধ স্বচ্ছ অর্থনৈতিক ফ্লো থাকতে হবে। মানুষ যাতে মনে করে না যে কোত্থেকে টাকা পায়, কোত্থেকে আসে, এর চলাফেরার সাথে, জীবনযাত্রার সাথে তো কোনো মিল নাই। আপনাকে যখন আপনার কর্মীরা সন্দেহ করবে সেই দল আর দাঁড়াবে না। তো এই জায়গা থেকে আমরা দেখেছি সঠিক, যেমন একটা সমালোচনা এসেছে যে এনসিপি এখন পর্যন্ত তারা একটা গঠনতন্ত্র তৈরি করতে পারে নাই। একটা দল গঠনতন্ত্র ছাড়া কিভাবে তৈরি হয়, তাই না? গঠনের মানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গঠনতন্ত্র প্রয়োজন। এই জন্য একটা দলের ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নেতৃত্বের স্ট্রাকচার, এই জিনিসগুলো খুব অপরিহার্য জায়গা। সেই জন্য কিন্তু আমাদের নির্বাচন কমিশনে এই শর্তগুলো আছে, এগুলো দিতে হয়। এখন আমরা আমাদের নির্বাচন কমিশনের যে শর্তগুলো আছে এগুলো প্রতিপালন করতে গিয়ে আমরা দেখেছি এটা অনেক কঠিন। আপনি একটা অফিস নিতে যে কষ্ট হয়, মানে প্রিন্স ভাইদের কষ্ট হয় না, বড় দল সবাই দেয়, মনে করে যে ক্ষমতায় আসলে তো সুবিধা পাবো। আমরা এক একটা জেলা উপজেলা অফিস করতে আমাদেরকে রীতিমতো মানে অফিস দিয়েছে, আবার যাওয়ার পরে বলছে যে না ভাই পলিটিক্যাল পার্টিকে অফিস দিব না, ঝামেলা আছে। পলিটিক্যাল পার্টি অফিস দিয়েছে, পরের দিন এসে হুমকি দিয়েছে, এসে বলছে ভাই আমাদের হুমকি দিয়েছে, আমরা অফিস দিতে পারবো না। আমরা তো সেটা আওয়ামী লীগ পিরিয়ডে ছিলাম, খুব কঠিন সময় পার করেছি। এখন হয়তো একটু সহজ, এখন হয়তো পলিটিক্যাল পার্টির অফিস করতে কেউ বাধাও দিবে না, হুমকিও দিবে না, কিন্তু সাধারণত মানুষ পলিটিক্যাল পার্টিকে অফিস দিতে চায়। আর একটা জটিলতা দেখেন, এখানে শর্ত দেওয়া আছে যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়েছি, ব্যাংকওয়ালারা বলছে আপনার পার্টির আগে রেজিস্ট্রেশন থাকতে হবে, নাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবো না। হাউ ফানি! আপনি
আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন পাবেন না, রেজিস্ট্রেশন না থাকলে অ্যাকাউন্ট দিবে না। আমাদেরকে 2টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওরা ফ্রিজ করে দিয়েছে পরে। এই জটিলতাগুলো তো সবাইকেই আমরা পরে ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে এবং মামলা করার কথা বলেছি আর লিখিতভাবে, যে আপনি আমাদেরকে বলেন যে আপনি আমাকে অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্ট দিবে না সেটা আবার লিখিতও দিবে না। পরে আমরা অনেক কষ্ট করে লিখিত দেওয়ার মানে ভয় দেখিয়ে পরে আমরা আমাদের। তাহলে মঞ্জু ভাই, এটা তো সবার জন্যই এই সিচুয়েশন গুলো আসবে নিশ্চয়ই। আসবে। জি, যুগ্ম মহাসচিব বিএনপি, আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন একদম টাইম ঘোষণা নিয়ে আপনারা এতটা কি বলবো খুব সিরিয়াস কেন, নাকি জুনের যে সরকার প্রধানের দেয়া যে বক্তব্য সেটিতে যেন অটল থাকে সেই জন্যই কি এটি আগাম প্রেসার? না, আমরা বারবারই বলেছি যে একটা দেশের স্থিতিশীলতা এবং জনগণের শাসন কায়েমের জন্য দ্রুত একটা নির্বাচন হওয়া প্রয়োজন। আপনারা দেখেছেন যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর আমরা 3 মাসের মধ্যেই কিন্তু কোনো নির্বাচন চাইনি। সাধারণত একটা সরকার অবসান হওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে থাকে, কিন্তু সেটা আমরা চাইনি এবার। কারণ আওয়ামী লীগ গত 15 বছর এই দেশকে কর্তৃত্ববাদী শাসন করতে গিয়ে সমস্ত রাষ্ট্র কাঠামোকে তছনছ করে ফেলেছিল এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এগুলোকে পুনর্গঠন করা বা মেরামত করা, সেটার জন্য সময় প্রয়োজন। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা যৌক্তিক সময় দিতে চেয়েছি। এই যৌক্তিক সময়ের মধ্যে তারা এই রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে যে সংস্কারগুলো করার প্রয়োজন সেগুলো করে যেন একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে, সেই জন্য আমরা একটা যৌক্তিক সময় দিতে চেয়েছি। সেই যৌক্তিক সময়টা নিশ্চয়ই কোনো অযৌক্তিক সময় পর্যন্ত যাবে না, সেটাই আমাদের একটা ধারণা ছিল বা বিশ্বাস ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দিনে দিনে কিন্তু প্রায় 7 মাস অতিক্রম হয়ে গেছে, 8 মাসে পড়বে এরকম একটা সময়। এর মধ্যে কিন্তু কাজের কাজ আমাদের তেমন কিছুই হয়নি। হ্যাঁ, সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। এখন বড় সংস্কার না ছোট সংস্কার, ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন, এই যে কথাগুলো, এবং এর মধ্য দিয়ে বিভিন্ন মহল আবার এমন অবাস্তব কিছু প্রস্তাবগুলো সামনে নিয়ে আসছে, যার কারণে রাজনীতির অঙ্গনে একটা হতাশার যেরকম ব্যাপার আছে জনগণের মধ্যে, আবার রাজনৈতিক অঙ্গনে বাহাস একটা তৈরি হয়েছে, যাতে মনে হচ্ছে যে আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য যেটা গড়ে উঠেছিল, সেই ঐক্যটা বোধহয় এখন আর নাই। একটা অনৈক্যের সুর আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম। তো কিন্তু এখন ঐক্যটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। ফ্যাসিবাদের যে ষড়যন্ত্র সেটা কিন্তু এখনো শেষ হয়নি। জি প্রিন্স ভাই, আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে বিভিন্ন পরিসংখ্যান ইতিমধ্যেই এসেছে নির্বাচনে এই মুহূর্তে ভোট হলে কি, যদিও সেটা একদম শতভাগ এরকম তো সত্য হয় না, সেখানে কিন্তু বিএনপি কি সবগুলো এগিয়ে রাখে, পার্সেন্টেজ কম বেশি হয়। তো মোটামুটি ধরে নেওয়া হয় বা বিএনপি নেতাকর্মীরা মনে করছে যে আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। তো সেই দায়িত্বটা অনেকে তো মনে করে যে দায়িত্বটা যদি 6 মাস পরে হয়, সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করে তারপরে সেই দায়িত্ব যান, সেখানে কি আপনারা কোনো শঙ্কার মধ্যে আছেন? প্রথম কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই পূর্ণাঙ্গ সংস্কার করার ম্যান্ডেট আছে কিনা সেটা দেখতে হবে। জি। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করবে সেটার একটা ব্যাপার, যদি পূর্ণাঙ্গ সংস্কার হতে হয়। আর আমরা যেটা বলছি যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশন কিংবা আইন শৃঙ্খলা, প্রশাসন, বিচার বিভাগ, এইসব যে সংস্কারগুলো করার প্রয়োজন সেগুলো করে, আর বৃহৎ আঙ্গিকে যে সংস্কারের কথা আমরা 2016 সাল থেকে বলে আসছি, আমরা ভিশন 2030 মানে বিএনপি দিয়েছে, 31 দফা দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেগুলো দিয়েছে, আবার সরকার কমিশন গঠন করে তাদের মতো করে আবার কিছু প্রস্তাব তারা নিয়ে এসছে। এগুলোর ব্যাপারে যেগুলোতে
প্রধান উপদেষ্টা সাহেব বলেছিলেন যেখানে যেখানে ঐক্য হয় সেইটুক সংস্কার করে বাকিটা নির্বাচন পরবর্তীতে সেই নির্বাচিত সরকার সেটা দেখবে বা করবে, সেই দিকে কিন্তু ধাবিত হওয়া উচিত। এখন সংবিধান সংশোধন যদি করতে হয়, সরকার কিভাবে এই নির্বাচন ছাড়া, নির্বাচিত সংসদ ছাড়া সেই সংবিধান সংশোধন করবে? সেটি তাদের সুযোগ নেই, সেটি তারা প্রস্তাবনা হয়তো বা সেই কারণেই আমরা বলেছি যে একটা দ্রুত একটা নির্বাচন হওয়া প্রয়োজন। আপনি বলেছেন যে আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি, এটা কি আগামী জুনের যে ঘোষণা সেটাকে মানে ঠিক রাখার জন্যই চাপ প্রয়োগ করছে কিনা? মোটেও নয়। সরকার প্রধান বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, তারা কিন্তু বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে হতে হবে। আপনি যেটা বললেন সংশোধন, সেখানে অনেকে গণভোটের প্রস্তাব দিয়েছিল। শুনেন, এগুলো হলো অবাস্তব কথাবার্তা। গণভোট, যে কি আরেকটা কি যেন গণপরিষদ, তারপরে কি সেকেন্ড প্রোক্লেমেশন, আবার নতুন করে সংবিধান লিখন, আবার মূলনীতির পরিবর্তন, বহুত্ববাদ, এইসব যে বিষয়গুলো সামনে নিয়ে আসা হচ্ছে, এগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রিন্স ভাই, জনসম্পৃক্তহীন অবাস্তব এইসব প্রস্তাব দিয়ে খামাখা রাজনৈতিক অঙ্গনে আপনার একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে খুব ক্লিয়ার, এটা যদি ধরেন তাদের রাজনৈতিক দলের যদি তাদের বক্তব্য হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে জনগণের কাছে যাক, নির্বাচনে তারা জনগণের কাছে এই দাবি নিয়ে ভোট চাক। জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তারা সরকারে গিয়ে, সংসদে গিয়ে এসব তারা বাস্তবায়ন করবে। সেটা তাদের বক্তব্যটা অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিবে কেন? বিএনপি বা এবি পার্টির উপর চাপিয়ে দিবে কেন? কিংবা জামাতের উপর চাপিয়ে দিবে কেন? আমাদের তো নিজস্ব বক্তব্য আছে। বিএনপি, জামাত বা এবি পার্টি একটা নতুন রাজনৈতিক দল না তো। আমরা তো দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাজনীতি করে আসছি, জনগণের সাথে সম্পর্ক আমাদের আছে। তো এইটা এই নতুন যারা রাজনীতি করতে এসছেন, তারা এসব কথাবার্তা বলে প্রকারান্তরে তারা কিন্তু একটা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে আবার। জি, সেইটা নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সমর্থন করবে না বা করে না। সেই কারণেই আমরা বলছি যে তাদের এই যে এইসব ব্যাপার, গণভোট, গণপরিষদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে তারা নির্বাচনের জনগণের কাছে যাক, জনগণের কাছে এই দাবির আলোকেই তারা ভোট চাক। জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তারা সেটা বাস্তবায়ন করবে। আর এইসব অবাস্তব বিষয়গুলো সামনে নিয়ে এসে রাজনৈতিক অঙ্গনে খামোখা একটা অস্থিতিশীলতার সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে। এই নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলকে সংগঠিত করার কিংবা তাদের একটা সুবিধা দেওয়ার মানে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে কিনা, জনগণ এটা নিয়ে সন্দিহান। ধন্যবাদ মঞ্জু ভাই। শেষ উত্তরটা দিয়ে শুরু করি। নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে নতুনদের সুযোগ তৈরি করা হচ্ছে কিনা জনগণ সন্দিহান বলছেন প্রিন্স ভাই। জনগণের, যদিও রাজনীতিবিদরা আপনারা সব কথাই জনগণের উপর ছেড়ে দেন, আপনার মতটাও হয়তো ছেড়ে দেন কিনা জানি না আমরা, কিন্তু সবাই বলে থাকেন যে আমার সাথে জনগণ আছে। রাজনীতিবিদদের মূল ফোকাস তো জনগণ, সুতরাং জনগণকে দিয়েই তো তার বলতে হবে। আর জনগণের যেটা নিজে বলা অনেক সময় অসুবিধা হয়, তখন আমরা জনগণের ভাষায় বলি বা জনগণের কথা বলি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, প্রিন্স ভাই যে কথাগুলো বলেছেন আমি সেখান থেকে একটু বলি। সেটা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট, মেয়াদ এবং অ্যাসাইনমেন্ট কি? জি, একটা হচ্ছে ম্যান্ডেট, হচ্ছে আমরা তো কোনো আমাদের সরকার পরিবর্তন হয় কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে হয়। তো শেখ হাসিনার তো নিজেই একটা অনির্বাচিত সরকার, তার পরিবর্তন তো নির্বাচনের মাধ্যমে হয় নাই। সুতরাং এই সরকারটা একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট এবং এটার ম্যান্ডেট হচ্ছে যে সব রাজনৈতিক দল এটাকে সাপোর্ট দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এই সরকারের কোনো মেয়াদ ঠিক করি নাই। আমরা যখন তাকে নিয়োগ দিচ্ছি তখন আমার মনে আছে বিএনপি বারবার বলেছে এটা যৌক্তিক সময়, এবং সকলের মুখেই তখন ছিল যৌক্তিক সময়। তার মানে হচ্ছে এই যৌক্তিক শব্দটার ব্যাখ্যা কি? যৌক্তিক হচ্ছে আপনার প্রয়োজনে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা দিব। বিএনপি বহুবার বলেছে যে যতটুকু সময় লাগে আমরা দিব, জামাত বলেছে, অন্যান্যরাও বলেছে। তাহলে এর মেয়াদ হচ্ছে যৌক্তিকতার সাথে সম্পৃক্ত। 3 নম্বরে হচ্ছে যে আপনি
প্রথম 3 মাসে পারলেন না, 6 মাসে পারলেন না, কিন্তু আপনাকে তো আপনার পক্ষ থেকে একটা রোড ম্যাপ দিতে হবে। বিএনপি যেটা প্রথম থেকে বলেছিল যে একটা রোড ম্যাপ দেন, আমরাও সরকারকে বলছি যে আপনি দেন না। যেমন ধরেন আজকে যে কথাটা আসছে, সরকার বলছে আমার জুন পর্যন্ত লাগবে। ওয়েল, কেন লাগবে আপনি এটা ব্যাখ্যা দেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে কাট অফ টাইম। কেন বিএনপির এই দাবির পেছনে যৌক্তিকতা কি? হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এর বেশি এক্সিট করে গেলে অনিশ্চয়তা হবে ইত্যাদি নানা বিষয় আছে। এখন ওই যে বললেন যে জনগণ, যেমন আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দেই, সেটা হচ্ছে ফজলুল কবির খান সেদিন কালের কণ্ঠ পত্রিকায় 20 এপ্রিল এসেছে যে ওনারা উপদেষ্টা, ওনারা ক্ষমতা আসার পরে দেনা ছিল 3.2 বিলিয়ন, মানে আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস ইত্যাদির বাবদ, সম্ভবত বিদ্যুৎ বাবদ। উনি বলছেন যে আমরা $829 মিলিয়ন এটাকে নামিয়ে এনেছি, মানে 2.3 বিলিয়ন থেকে এটাকে মানে পেমেন্ট করে ওনারা 829 মিলিয়নে নেমে এনেছেন, এবং বর্তমানে কোনো বিলম্বিত দেনা এবং জরিমানা নাই। ঠিক আছে, এই যে একটা অ্যাচিভমেন্ট। এখন জনগণ কি দেখবে যখন এই তথ্যটা আপনি শুনবেন? আপনিও কিন্তু ইমপ্রেসড হবেন, জানি আমাদের এত হয়েছে। এবং এটা তো আর ফজলুল কবির খান ওনার পকেট থেকে দিয়ে দেন নাই, আমাদের এই বর্তমান ভঙ্গুর ইকোনমি থেকেই উনি এটাকে ম্যানেজ করেছেন। আমরা দেখেছি রমজানের মানে দ্রব্যমূল্য পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি, যাতায়াত পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে কিছুটা সন্তোষ তৈরি হয়েছে। 2 মিনিটে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিএনপি বলছে মানে ডিসেম্বর, বিএনপিকে এখানে একটা ব্যাখ্যা জনগণ চাইবে যে ডিসেম্বরের পরে কেন আপনি যেতে চাচ্ছেন না। এখানে জনমতটা মানে বাড়বে কমবে। জনগণ যদি দেখে যে হ্যাঁ আসলে তো এই সরকার অযথা দেরি করছে, এই সরকার অযথা বাগাড়ম্বর করছে, এই সরকার অযথা আমাদেরকে ডিলে করতেছে, তাহলে এই জনমতটা বিএনপির পক্ষে আসবে। আবার আপনি দেখেন যে সরকার যদি একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে যে আমরা জুন পর্যন্ত চাচ্ছি এই কারণে, যেমন আমরা কিন্তু দলীয়ভাবে প্রথম থেকে বলেছি, আমাদের হিসাবে বলে এটা ফেব্রুয়ারির আগেই ইলেকশনটা করা সম্ভব, সব বিচার সংস্কার এই জিনিসগুলো করে। এখন বিচারের তো আপনি একটা প্রসেসের মধ্যে আছেন, তাহলে তো আপনি একটা স্পেকুলেশন তো করতে পারেন যে বিচার কবে নাগাদ করতে পারেন। সংস্কারের কার্যক্রম তো এগিয়ে চলেছে, এখানে তো আপনি একটা স্পেকুলেট করতে পারেন যে কবে নাগাদ হতে পারে। এই জায়গায় আমি মনে করি যে বিতর্কটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সুপারফিশিয়াল মানে ডায়ালগ বা ডিবেটটা হচ্ছে। এখানে যদি বিএনপির ধরেন একটা অংশ যেটা বলছে যে রোডম্যাপ দেন, সরকার যদি রোডম্যাপটা দেয় হোক, রোডম্যাপ সরকার দেরি করে দেখ, জুনের রোডম্যাপে দেখ, তখন আর্গুমেন্টটা হোক। জি, আবার বিএনপি যখন ডিসেম্বর বলছে তখন বিএনপিও বলুক যে আমরা এই কারণে দেখছি যে এটা ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। সরকার সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনার কাছে প্রিন্স ভাই খুব ছোট্ট করে জানতে চাই, তা হচ্ছে যে প্রশ্নটি ছিল যে জামাত তারিখ নিয়ে বলেছেন, প্রধান উপদেষ্টার যে দেয়া সময় সে অনুযায়ী তারা সমর্থন করেন, জামাতের সেক্রেটারি বলেছেন। এর সাথে একটু অ্যাড করি, তা হচ্ছে যে জামাত জোটের ব্যাপারে বলেছে যে জোট বিএনপির সাথেও জোট হতে পারে, এরকম একটি কথা কিন্তু বলেছে আগামী নির্বাচনে। আসলে জামাতের নেতৃবৃন্দ যে বক্তব্যগুলো যদি আপনারা দেখেন, ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, গত 6-7 মাসের বক্তব্য একটার সাথে আরেকটার কোনো মিল নেই। জামাতের আমির লন্ডন থেকে ঘুরে এসে বললেন বা ইউরোপ থেকে ঘুরে এসে বললেন যে ওনারা আগামী রমজানের আগেই নির্বাচনটা চান। ঠিক পরের দিন আবার সাংবাদিকদের সাথে আলোচনা সময় তিনি বললেন যে না, হ্যাঁ নির্বাচন চান, তার আগে উনি আবার কয়েকটি শর্ত জুড়ে দিলেন। আজকে আপনার কাছে শুনলাম যে ওনাদের সেক্রেটারি সাহেব বললেন যে প্রধান উপদেষ্টার ওইটাতে উনি আস্থা রাখতে চান। প্রধান উপদেষ্টার বক্তব্যে কারা আস্থা রাখেনি? আমরা তো আস্থা রেখেছি। আমরা তো বলেছি যে প্রধান উপদেষ্টা উনি পারবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে তো আমাদের বক্তব্য না। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন, আমরা বলেছি ডিসেম্বর। প্রধান উপদেষ্টা তো বলেন নাই ডিসেম্বরে হবে না, না বলেননি, ডিসেম্বরে তো হতে পারে সেটা। ডিসেম্বরের পরে হলে কি হবে আপনি আমাকে একটু বলতেছিলেন। ডিসেম্বরের পরে হলে দেশে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। নানান গ্রুপ এখন খেলছে, দেশি বিদেশি বিভিন্ন চক্র এখানে সক্রিয় আছে। ফ্যাসিবাদ, পতিত ফ্যাসিবাদ তারাও সক্রিয় আছে এখানে। রোহিঙ্গা, মিয়ানমার, আরও অনেক 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 ইস্যু কিন্তু এখানে বিষয় আছে। যখন এরকম অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বেশি সময়
ক্ষমতায় থাকে তখন এই সরকারগুলো আমি বলা হয় যে অপেক্ষাকৃত একটু দুর্বল বলবো না, যে জনগণের সাথে সম্পর্কটা রাজনৈতিক দলগুলো সরকারের সাথে যেরকম খুব দৃঢ় থাকে এখানে সেরকম থাকে না। এই সুযোগে আপনার বিভিন্ন স্বার্থান্বেষী মহল, দেশি বিদেশি বিভিন্ন চক্র, তারা সুযোগ খুঁজতে থাকে এই সময়ে আপনার তাদের স্বার্থ হাসিলের জন্য। সেই কারণেই আমরা বলেছি যে ডিসেম্বরের পরে হলে, এটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব 2 দিন আগেই একটা বক্তব্যে বিস্তারিত ভাবে উনি বলছেন ডিসেম্বর পরে কি আশঙ্কা করছি আমরা। সেই কারণেই আমরা বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ভালো। এবং এই বক্তব্য নির্বাচন যদি ডিসেম্বরে করতে হয় সে লক্ষ্যে কি আপনারা কতটুকু প্রস্তুত, তৃণমূল কতটুকু প্রস্তুত, আপনাদের প্রার্থী কারা হবে সেটি আমরা বিভিন্ন নেতাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আপনারা এখনো জানেন না যে প্রার্থী একদম বিএনপির মতো রাজনৈতিক দল তারা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। বিএনপির এক একটা আসনের বিপরীতে 5 জন 6 জন 7 জন করে কিন্তু ক্যান্ডিডেট আছে। এখান থেকে একজনকে বাছাই করা এটা কোনো বিষয় না। এবং ইতিমধ্যেই এটা আমরা যারা রাজনীতি করি দীর্ঘদিন থেকে আমরা বুঝি, ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। একটা রাজনৈতিক দল হিসাবে এখনই তো জামাত যেরকম ঘোষণা করে দিচ্ছে, বিএনপি তো জামাত না, বিএনপি তো একটা জনগণ সমর্থিত রাজনৈতিক দল। এক কথায় উত্তর চাই যে জামাতের এই যে জোটে আসার ব্যাপারটা আপনারা ইতিবাচক হিসেবে কি দেখছেন, আপনারা কি স্বাগত জানাবেন? শুনেন, এই বিষয়গুলো নিয়ে এখনই কথা বলার কোনো সময় আসে নাই। ধন্যবাদ। তবে আমরা ইতিমধ্যেই আমাদের যে রাজনীতির বিষয়টা আমরা পরিষ্কার করেছি এবং সেখানে সম্ভাবনা আছে কি নাই এটা বলার মতো সময় এখনো আসেনি। মুজিবুর রহমান মঞ্জু ভাই, একই প্রশ্নে একটু ভিন্নভাবে যাই। সেটি হচ্ছে যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে অমুসলিমদের মধ্য থেকেও প্রার্থী দেওয়ার এবার তারা ইতিবাচকভাবে চিন্তা করছেন, কিভাবে দেখছেন? আর যদি বিএনপির সাথে জোটে যায় সেক্ষেত্রে যারা দীর্ঘদিন থেকে অন্য ছোট যে দলগুলো আছে অথবা নতুন দল আপনাদের মতো, তারা এটাকে একটু কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না? না, ব্যাপার হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার তো বিষয় না, কে কার জোটে যাবে, নির্বাচন কিভাবে হবে, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজির ব্যাপার। যেমন আমি সাধারণ মানুষের জায়গা থেকে দেখি যে এখানে বিএনপি জামাতকে কখন প্রয়োজন হয়, যখন দেখা যায় যে ভোট কাটাকাটিতে আওয়ামী লীগ একটা বেনিফিট পায়, সে কারণে বিএনপি জামাতের ঐক্যটা হয়েছে। সবসময় আপনি দেখবেন কিন্তু আওয়ামী লীগ তো আছে এখনো, আওয়ামী লীগ যে নির্বাচনে যেতে পারবে না এমন তো কোনো ডিক্লার হয়নি। আওয়ামী লীগ আছে, এটাও একটা প্রশ্ন যে আওয়ামী লীগ কিভাবে ইলেকশন করবে। কারণ আপনি দেখেন আওয়ামী লীগ আছে, বৈধ রাজনৈতিক দল, কিন্তু আমি দেখলাম আপনার পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ কোথাও মিছিল করলে পুলিশ যাতে সেখানে অ্যাকশন নেয়। আবার আওয়ামী লীগ কোথাও মিছিল করলে দেখি যে বিএনপি, জামাত, এনসিপি সহ আরও যত সংগঠন আছে সবাই গিয়ে সেখানে তাদেরকে বাধা দিচ্ছে বা তাদেরকে প্রতিরোধ করছে। তো আসলে বিষয়টা কি, আওয়ামী লীগ যদি বৈধ দল হয় তাহলে বাধা দিচ্ছেন কেন বা অ্যাটাক করছেন কেন? আর আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের যদি ফ্যাসিবাদী দলই মনে করে তাহলে তাকে বহিষ্কার বা তাকে নিষিদ্ধ করার ব্যাপারে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? তো রাজনীতির এই ঘোরপ্যাচগুলো তো আছে। এখানে যেটা আপনি দেখা যাচ্ছে জামাত একটা হাইপ তুলছে অন্যান্য ইসলামিক দল নিয়ে ইত্যাদি ইত্যাদি করে, যে এখন আমি অনেক ইসলামিক দলকে জিজ্ঞেস করেছি যে আপনারা তো মনে হয় জামাতের সাথে একটা জোটে যাচ্ছেন। ওনারা বলছেন না, আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে নেই। কেন? ওনারা বলছেন যে না, আমরা এখনো বুঝতে পারছি না, কারণ ধরেন বিএনপি যদি আজকে জামাতকে বলে যে ঠিক আছে আসেন জোটে, তাহলে তো জামাত অন্যান্য ইসলামিক দলকে ছেড়ে দিয়েই কিন্তু বিএনপির সাথে জোটে চলে যাবে। কারণ এটা মানুষ বুঝে যে বিএনপির সাথে জোটে গেলে সিট পাওয়ার এসুরেন্সটা যত বেশি, অন্য কোনো পার্টির সাথে জোটে গেলে সেই এসুরেন্সটা নাই। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের আগের যে ভোটের ফলাফলগুলো এবং ডাটাগুলো আছে এটার উপর নির্ভর করছে, সবাই এই হিসাবটা মিলাচ্ছে। এখানে এবার কোনো ডাটা কি আমাদের সামনে আছে? এখানে আমাদের কাছে নাই। আমরা গত 15 বছরের যেহেতু আমাদের ভোটের হিসাব নাই, বিএনপির কাছে থাকতে পারে, কারণ বিএনপির লোকেরা তো কোনো না কোনো ফর্মে উপজেলায় বা পৌরসভায় বা আপনার সিটি মেয়র ইলেকশনে তারা পার্টিসিপেট করেছে। কিন্তু অন্যান্য দলের কাছে একটা ডাটা নাই, সেটা হচ্ছে যে নতুন ভোটার যারা হয়েছে, ইয়াংরা, তাদের ভোট বিহেভিয়ারটা কি হবে, তারা কাকে ভোট দিবে। তা আমি যেটা মনে করি যে বিএনপি একটা অ্যাডভান্টেজ নিয়ে আছে আগে থেকেই, এটা গত 15 বছর ধরে বিএনপি এটা আছে, এবং এটা আছে বলেই কিন্তু বিএনপি আন্দোলনে দল হিসেবে এখনো অক্ষত অবস্থা, যেন ভেঙে যায় নাই। কারণ সকলের কাছে একটা পারসেপশন যে বিএনপি নির্যাতিত হয়েছে বেশি, বিএনপি ক্ষমতা আসতে পারে।
এরপরে সেকেন্ডারি হিসেবে নির্যাতিত হয়েছে জামাত। সুতরাং জামাতের প্রতিও একটা মানুষের সিম্প্যাথি আছে, কিন্তু ভোটের হিসেবে দেখি আমরা যেখানে বিএনপির ভোট বেশি সেখানেই জামাত আবার ভোট বেশি। আপনি দেখবেন বিএনপি প্রভাবিত এলাকা বগুড়া, আওয়ামী লীগ প্রভাবিত এলাকা হচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত জায়গায়। কিন্তু দেখবেন ওই বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম যেখানে বিএনপি প্রভাবশালী সেখানে কিন্তু জামাত বিস্তৃত হয়েছে বেশি। শেষ করতে হবে। আবার যেখানে আওয়ামী লীগ প্রভাবিত এলাকা সেখানে কিন্তু জামাত সেভাবে বিস্তৃত হয় নাই, অপেক্ষাকৃত কম হয়েছে। তো এই সমস্ত কারণে বিএনপির ভোট ভাগাভাগি, যেখানে জামাত শক্তিশালী সেখানে কিন্তু বিএনপিও শক্তিশালী। তো এই জায়গাটায় জামাতের ভোট হয়তো বেড়েছে, কিন্তু আসনগত জায়গায় জামাত সে বেনিফিটটা পাবে না। ফলে জামাত চাইবে সুযোগ পেলেই বিএনপির সাথে জোটে যাওয়ার জন্য, এটা তাকে সিটের একটা সুবিধা দিবে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নির্বাচন যত ঘনিয়ে আসবে হিসাব নিকাশগুলো সবাই মেলাবে, কিন্তু যেই ক্ষমতায় আসুক, দেশের যদি এই ভঙ্গুর অবস্থা নিয়ে যে ক্ষমতা আসবে, আমি কিন্তু এটা বিএনপির ব্যাপারে আমি আশঙ্কা করি যে এই ভঙ্গুর অবস্থায় বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিকে কিন্তু অনেক বড় ধরনের একটা পরিস্থিতির মোকাবেলা করতে, চ্যালেঞ্জের মোকাবেলা করতে। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, নিশ্চয়ই বাকি কথা আমরা পরবর্তী অনুষ্ঠানে একদিন শুনবো। এবং অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সাহেল প্রিন্স, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন, যে যার জায়গা থেকে ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।